এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করছিলাম সব কিছুই দেখছিলাম যে সিস্টেমের এন্ট্রপি সংক্রান্ত আলোচনা। আচ্ছা, সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন হলে পরিবেশের কি এন্ট্রপির কোনো চেঞ্জ হবে না? পরিবেশের এন্ট্রপির পরিবর্তন হবে। সেটা কিভাবে হবে সেটা একটু বোঝার আমরা চেষ্টা করব। বলছে সিস্টেম যখন পরিবেশ থেকে তাপ গ্রহণ বা বর্জন করে, তখন পরিবেশের তাপমাত্রার কোনোরূপ পরিবর্তন ঘটে না। কেন? সিস্টেমের তুলনায় পরিবেশ এতটাই বড় হয় যে সিস্টেম পরিবেশের সাপেক্ষে অতীব নগণ্য, বা সিস্টেম যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেক্ষেত্রে সিস্টেমের তাপের কোনোরূপ পরিবর্তন ঘটে না, এটা ধরে নিতেই পারি। যেমন ধরো, বিশাল সমুদ্র থেকে যদি আমরা সামান্য পরিমাণে জল তুলে নিই বা সেখানে গিয়ে এক বালতি জল ঢালি, তাহলে সেক্ষেত্রে তার জলের যে মোট যে আয়তন, সে আয়তনের পরিবর্তন অতীব নগণ্য হিসাবেই ধরা যেতে পারে। তাই এখানে বলেছে সিস্টেম যখন পরিবেশ থেকে তাপ গ্রহণ বা বর্জন করে, সিস্টেমের তাপের পরিবর্তন হলেও পরিবেশের তাপের কোনোরূপ পরিবর্তন হয় না, সেটা আমরা ধরে নিতে পারি, বা পরিবেশের তাপ অপরিবর্তিত থাকে সেটাই আমরা ধরতে পারি। আর সিস্টেমকে বলা হচ্ছে পরিবেশের তুলনায় অতীব আকারে বড়। এখন যদি ধরা হয় যে টি কেলভিন উষ্ণতায় সংঘটিত কোনো প্রক্রিয়ায় সিস্টেম দ্বারা পরিবেশে বর্জিত তাপ কিউ সাফিক্স সিস্টেম, অর্থাৎ সিস্টেম পরিবেশের তাপ বর্জন করছে, মানে সেটা নেগেটিভ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে, আর পরিবেশ দ্বারা শোষিত তাপ হয়ে যাবে প্লাস কিউ সাফিক্স সিস্টেম। এখন পরিবেশের এন্ট্রপির পরিবর্তন হয়ে যাবে কিউ সাফিক্স সিস্টেম বাই টি। এবার আমরা সিস্টেমের সাপেক্ষে পরিবেশের এন্ট্রপিটাকে প্রকাশ করার চেষ্টা করছি। তাহলে ডেল এস সারাউন্ডিংস ইকুয়াল টু কিউ এস কিউ সিস্টেম বাই টি, এটা কিন্তু আমরা এইভাবে দেখাতে পারি। আবার টি কেলভিন উষ্ণতায় সিস্টেম দ্বারা শোষিত তাপ কিউ সিস্টেম হলে পরিবেশ দ্বারা বর্জিত তাপ মাইনাস কিউ সিস্টেম। তাহলে এক্ষেত্রে পরিবেশের এন্ট্রপির পরিবর্তন হয়ে যাবে ডেল্টা এস সারাউন্ডিংস ইকুয়াল টু মাইনাস কিউ সিস্টেম বাই টি। এইভাবে কিন্তু আমরা কোনো একটি প্রক্রিয়ায় পরিবেশ থেকে তাপ গৃহীত বা বর্জিত হলে তার যে এন্ট্রপির পরিবর্তন হবে সেটা আমরা দেখাতে পারি। ঠিক একইভাবে রাসায়নিক বিক্রিয়া এন্ট্রপির পরিবর্তন হলে তো আমরা আগেই বলেছি, বিক্রিয়াজাত পদার্থের মোট এন্ট্রপি থেকে বিক্রিয়ক পদার্থের মোট এন্ট্রপি বিয়োগ করলেই যে মানটা পাবো সেটাই হয়ে যাচ্ছে আমাদের ওই প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন, বা ওই রাসায়নিক বিক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। রাসায়নিক বিক্রিয়ায় পরিবেশের এন্ট্রপির পরিবর্তন কি হবে? এখন পরিবেশের এন্ট্রপির পরিবর্তন আমরা আগেই পেয়েছি, মানে যদি কোনো প্রক্রিয়ায় সিস্টেম পরিবেশে তাপ বর্জন করে, তাহলে সেক্ষেত্রে ডেল্টা এস সারাউন্ডিংস ইকুয়াল টু মাইনাস কিউ সিস্টেম বাই টি, এটা আমরা আগেই পেয়েছি। এবার বলছে যেহেতু প্রক্রিয়া স্থির চাপে সংগঠিত হয়, তাহলে সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপকে আমরা কিউ সাফিক্স পি দ্বারা প্রকাশ করতে পারি। আবার কিউ সাফিক্স পি মানে অলরেডি আমরা প্রমাণ করেছি ডেল এইচ বা এনথালপির পরিবর্তন। তাহলে সেক্ষেত্রে ডেল্টা এস সারাউন্ডিংসটাকে আমরা লিখতে পারি ডেল্টা এস সারাউন্ডিংস ইকুয়াল টু কিউ সিস্টেম, বা এই কিউ সিস্টেমের পরিবর্তে কিউ সাফিক্স পি, বা কিউ সাফিক্স পি পরিবর্তে ডেল এইচ, অর্থাৎ মাইনাস ডেল এইচ বাই টি, এটা দিয়েও আমরা লিখতে পারি। তাহলে এখন যদি রাসায়নিক বিক্রিয়াটা তাপ উৎপাদক হয়, তাহলে তাপ উৎপাদক হওয়া মানে ডেল এইচের মান ঋণাত্মক। ডেল এইচের মান ঋণাত্মক মানে এই ঋণাত্মক মান আবার এই ঋণাত্মক মান, দুটো ঋণাত্মক মান একসাথে গুণ হয়ে গিয়ে ধনাত্মক হয়ে যাবে। তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে কী দেখা যাচ্ছে, ডেল এইচ পজিটিভ, তাহলে পজিটিভ আর এই নেগেটিভ দুটো গুণ করলে নেগেটিভ। তার মানে যখন কোনো সিস্টেম তাপ বর্জন করে তখন পরিবেশের এন্ট্রপি বৃদ্ধি পাবে, যখন কোনো সিস্টেম পরিবেশ থেকে তাপ গ্রহণ করবে তখন পরিবেশের এন্ট্রপি হ্রাস পাবে। এবার আমরা চলে যাব যে এন্ট্রপির পরিবর্তন এবং প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততা। বলছি এন্ট্রপির পরিবর্তনের সাপেক্ষে কোনো একটি প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না হবে না সে সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব। এবার যদি আমরা ধরে নিই যে বিশ্বের এন্ট্রপির পরিবর্তন হচ্ছে ডেল্টা এস সারাউন্ডিং, এবং পরিবেশের এন্ট্রপির পরিবর্তন সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস সিস্টেম, এবং পরিবেশের এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস সারাউন্ডিংস যদি হয়ে থাকে, এখন পরিবেশ আর সিস্টেম দুটো মিলেই তো আমাদের গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি ডেল্টা এস টোটাল ইকুয়াল টু ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিংস। এখন ডেল্টা এস সিস্টেম প্লাস সারাউন্ডিংস এটাকে নিয়েই আবার বলা হচ্ছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স। এখন ডেল এস ইউনিভার্স ইকুয়াল টু ডেল এস সিস্টেম প্লাস ডেল এস সারাউন্ডিংস, এটা আমরা লিখতেই পারি। এখন যে কোনো মুহূর্তে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া
যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া অপরাবর্তভাবে সম্পন্ন হয়। আর আমাদের প্রকৃতিতে যে কোনো প্রক্রিয়া ঘটছে সমস্ত প্রক্রিয়াই অপরাবর্তভাবে সংঘটিত হয় এবং সমস্ত প্রাকৃতিক ঘটনাই কিন্তু স্বতঃস্ফূর্ত। তাহলে সমস্ত প্রাকৃতিক ঘটনা স্বতঃস্ফূর্ত এবং অপরাবর্তভাবে সম্পন্ন হয়। সেই অপরাবর্তভাবে সম্পন্ন হলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের এন্ট্রপি বৃদ্ধি পাবে, অর্থাৎ ডেল্টা এস ইউনিভার্স গ্রেটার দ্যান জিরো বা ডেল্টা এস সিস্টেম প্লাস সারাউন্ডিংস গ্রেটার দ্যান জিরো। আবার বলছে দেখো আর একটা শর্ত, পরাবর্ত প্রক্রিয়ার সিস্টেমের যে পরিমাণ এন্ট্রপি বৃদ্ধি পায় পরিবেশের ঠিক সেই পরিমাণ এন্ট্রপি হ্রাস পায়, অর্থাৎ ডেল্টা এস ইউনিভার্স বা ডেল্টা এস সিস্টেমস প্লাস সারাউন্ডিংসের মান কিন্তু জিরো হবে। তাহলে পরাবর্ত প্রক্রিয়ায় টোটাল এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়, কিন্তু পরাবর্ত প্রক্রিয়ায় যখন সাম্যাবস্থা উপনীত হয়, পরাবর্ত প্রক্রিয়া বা যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হতে হতে যখন একটা সাম্যাবস্থায় এসে উপস্থিত হবে, সাম্যাবস্থায় এসে উপস্থিত হলে তোমার সিস্টেম এবং পরিবেশের এন্ট্রপির মান একটা স্থির হয়ে যায়। তাহলে সিস্টেম এবং পরিবেশের টোটাল এন্ট্রপি যদি স্থির হয়ে যায় তাহলে তাদের পরিবর্তনের মানটা কী হবে? শূন্য, অর্থাৎ ডেল্টা এস ইউনিভার্স ইকুয়াল টু জিরো। তাহলে এখানে তিনটে শর্ত পেলাম। স্বতঃস্ফূর্ত বা অপরাবর্ত প্রক্রিয়া সিস্টেমের এন্ট্রপি বা পরিবেশের এন্ট্রপি সর্বদা বৃদ্ধি পাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে কোনো পরাবর্ত প্রক্রিয়ায় গোটা ইউনিভার্সের এন্ট্রপির মান জিরো হচ্ছে। যে কোনো স্বতঃস্ফূর্ত বা পরাবর্ত প্রক্রিয়ার সাম্যাবস্থায় এন্ট্রপির মান বা টোটাল এন্ট্রপির মান বা গোটা বিশ্বব্রহ্মাণ্ডের এন্ট্রপির মান কিন্তু শূন্য হচ্ছে। এন্ট্রপির মান মানে এন্ট্রপির পরিবর্তনের মানটা কিন্তু শূন্য হবে, কারণ এন্ট্রপির মান স্থির। এন্ট্রপির মানটা স্থির। যখন তোমার সাম্যাবস্থায় চলে আসবে তখন তো একটা নির্দিষ্ট সাম্যাবস্থায় থাকছে, মানে তার বিশৃঙ্খলার মাত্রা নির্দিষ্ট, তাহলে এন্ট্রপিটাও নির্দিষ্ট। এন্ট্রপি নির্দিষ্ট হওয়া মানেই তাদের পরিবর্তনের মানটা নির্দিষ্ট হয়ে যাবে। এইভাবে আমরা বলতে পারি যে যে কোনো প্রক্রিয়ার সাম্যাবস্থায় মোট এন্ট্রপির পরিবর্তন শূন্য বা গোটা বিশ্বব্রহ্মাণ্ডের এন্ট্রপি স্থির। এখানে আমি একটা HW দিয়েছি, সেই HWটা তোমরা নিজেরা করে দেখাবে, তার একটা হিন্টস আমি দিয়ে দিয়েছি। স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে 0°C উষ্ণতার নিচে যদি জল স্বতঃস্ফূর্তভাবে বরফে পরিণত হয়ে যায়, যদিও এখানে সিস্টেমের এন্ট্রপি হ্রাস পায়, এবার বা সিস্টেমের এন্ট্রপির পরিবর্তনের মানটা ঋণাত্মক হয়, সেটা আমাকে ব্যাখ্যা করতে বলছে। 0°C উষ্ণতার নিচে কিছু পরিমাণ জলকে রেখে দিলে জল স্বতঃস্ফূর্তভাবে তাপ বর্জন করবে বা সিস্টেম তাপ বর্জন করে কঠিনে পরিণত হবে। এখন সিস্টেম তাপ বর্জন করার ফলে তার আন্তঃশক্তি হ্রাস পাচ্ছে এবং একই সাথে তরল থেকে কঠিনে রূপান্তরিত হওয়ার ফলে তার এন্ট্রপিটাও হ্রাস পাচ্ছে। আন্তঃশক্তি হ্রাস অর্থাৎ সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে, এই সিস্টেম কর্তৃক বর্জিত তাপটা পরিবেশে যাচ্ছে, তাহলে পরিবেশের এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। এখন সিস্টেমের এন্ট্রপি হ্রাসের তুলনায় পরিবেশের এন্ট্রপি বৃদ্ধির মানটা হিসাব করে দেখা গেছে অনেক বেশি, তাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের বা টোটাল এন্ট্রপির পরিবর্তনটা গ্রেটার দ্যান জিরো বা অন্তিম অবস্থায় এন্ট্রপির মান বেশি হচ্ছে। যেহেতু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের এন্ট্রপির মান বৃদ্ধি পাচ্ছে, তাই এখানে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে। ঠিক একইভাবে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে 100°C উষ্ণতার নিচে কিছু পরিমাণ জলীয় বাষ্প রেখে দিলে সেটা স্বতঃস্ফূর্তভাবে জলে পরিণত হয়, যদিও সিস্টেমের এন্ট্রপি হ্রাস পায়। সিস্টেমের এন্ট্রপি হ্রাস পেলে কী হবে? সিস্টেম যে তাপটা পরিবেশে বর্জন করছে, সেই বর্জিত তাপের জন্য পরিবেশের এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। এখন পরিবেশের এন্ট্রপি বৃদ্ধির মান সিস্টেমের এন্ট্রপি হ্রাসের থেকে বেশি হওয়ায় গোটা বিশ্বব্রহ্মাণ্ডের এন্ট্রপি বৃদ্ধি পায়। গোটা বিশ্বব্রহ্মাণ্ডের এন্ট্রপি বৃদ্ধি পাওয়ার ফলেই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হয়। এবার বলছে দেখো, নিঃসঙ্গ সিস্টেমে সংগঠিত প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। যখন কোনো সিস্টেম নিঃসঙ্গ হয়, সে সিস্টেম এবং পরিবেশের মধ্যে কোনো আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়া হয় না, তার ফলে কি সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়। কিন্তু নিঃসঙ্গ সিস্টেমে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটানোর ফলে টোটাল এন্ট্রপির পরিবর্তনের মানটা গ্রেটার দ্যান জিরো হয়ে থাকে, অর্থাৎ সিস্টেম স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানেই তো টোটাল এন্ট্রপি বৃদ্ধি পেতে হবে। তোমার সারাউন্ডিংসের পরিবর্তন, যেহেতু সিস্টেমের সাথে পরিবেশের কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, তাহলে পরিবেশের এন্ট্রপির পরিবর্তন শূন্য। আবার যেহেতু প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, সিস্টেম প্লাস সারাউন্ডিং বা গোটা বিশ্বব্রহ্মাণ্ডের এন্ট্রপির মান
বৃদ্ধি পেতে হবে, তাই সিস্টেম প্লাস সারাউন্ডিংস গ্রেটার দ্যান জিরো। আর যেহেতু এখানে তোমার সারাউন্ডিংসটা জিরো, অতএব সিস্টেমের এন্ট্রপির মান বৃদ্ধি পেতে হবে নিঃসঙ্গ সিস্টেমের সংঘটিত প্রক্রিয়ায়। তবে নিঃসঙ্গ সিস্টেমের সংঘটিত প্রক্রিয়াটা যখন সাম্যাবস্থা চলে যাবে তখন সিস্টেমের এন্ট্রপির মানটা কিন্তু ধ্রুবক, তাই এন্ট্রপির পরিবর্তনের মানটা তখন জিরো হয়ে যাবে। এবার বলছে আমরা যাব এন্ট্রপির আলোকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় এসেছে। সমস্ত প্রাকৃতিক প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি পাওয়ার ফলে সময়ের সঙ্গে বিশ্বের এন্ট্রপি শুধু বেড়েই চলেছে এবং একটা সর্বোচ্চ সীমার দিকে অগ্রসর হচ্ছে। সমস্ত প্রাকৃতিক প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হওয়ার ফলে এন্ট্রপি ক্রমশ বিশ্বের বেড়েই চলেছে এবং একটা সর্বোচ্চ মানের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এটা হচ্ছে এন্ট্রপির আলোকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। নেক্সট আমরা যেটা আলোচনা করব গিবসের মুক্ত শক্তি। এখন এই গিবসের মুক্ত শক্তি উপস্থাপনের দরকার পড়ল কেন? দেখো, এন্ট্রপির সাহায্যে কোনো একটি প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা সেটা ব্যাখ্যা করতে গেলে সিস্টেম এবং পরিবেশে দুটোর এন্ট্রপির পরিবর্তন করাই আমাদের খুব দরকার হয়ে পড়ছিল। কিন্তু সিস্টেম এবং পরিবেশের এন্ট্রপি পরিমাপ করতে গিয়ে দেখা গেল যে সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন আমরা সহজেই গণনা করতে পারছি, কিন্তু পরিবেশের এন্ট্রপিটা পরিমাপ করা খুবই কঠিন। কারণ সিস্টেম পরিবেশের কতদূর পর্যন্ত ইন্টারাকশান করতে পারছে বা কতটা পর্যন্ত তার প্রভাব থাকছে সেটা তো আমরা সঠিকভাবে জানতে পারছি না। এই সঠিকভাবে জানতে না পারার কারণে আমরা কিন্তু পরিবেশের এন্ট্রপি পরিমাপ করতে পারি না। তাহলে কোনো একটি প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি হবে না সেটা জানতে গেলে এমন একটা ধর্ম আমাদের যাচাই করতে হবে যে ধর্ম সিস্টেমেরই ধর্ম হবে এবং সেটা পরিমাপের মাধ্যমেই আমরা কিন্তু প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত না অস্বতঃস্ফূর্ত সহজেই ব্যাখ্যা করে দিতে পারবো। সেটা করার জন্য বিজ্ঞানী গিবস একটা নতুন টার্মিনোলজি বা প্যারামিটার উপস্থাপন করলেন, যেটাকে আমরা বলে থাকি গিবসের মুক্ত শক্তি বা গিবস ফ্রি এনার্জি। এখন গিবস ফ্রি এনার্জি যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা আমরা একটুখানি বলার চেষ্টা করব। বলছে গিবসের মুক্ত শক্তির যে ডেফিনেশন সেটা আমরা একটু বলবো। গিবস মুক্ত শক্তি হলো একটি তাপগতীয় অবস্থার অপেক্ষক স্থির চাপে ও উষ্ণতায় সংঘটিত কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় যার হ্রাসের মান বা মাইনাস ডেল্টা জি থেকে বোঝা যায় যে উক্ত প্রক্রিয়ায় সিস্টেম ও পরিবেশের ওপর সর্বোচ্চ কী পরিমাণ নিট কার্য বা ব্যবহারযোগ্য কার্য সম্পাদনে সক্ষম। মানে সূত্রটা মোট শক্তির কোনো একটা অংশ, মানে কতটা পরিমাণ অংশ ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর করা যায়, সেটাই হচ্ছে ফ্রি এনার্জি। এখন এখানে বলছে দেখো, গিবসের মুক্ত শক্তির সমীকরণ বলছে কোনো সিস্টেমের মোট যে পরিমাণ শক্তি থাকে সেই শক্তি সবটাকেই কার্যে রূপান্তর করা যায় না, শক্তির একটা অংশকে কার্যে রূপান্তর করা যায় এবং অপর অংশ যেটাকে শক্তির যে অংশটাকে কার্যে রূপান্তর করা যায় সেটাকে বলছে অ্যাভেলেবেল এনার্জি বা প্রাপ্য শক্তি। আর যেটাকে কার্যে রূপান্তর করা যাচ্ছে না সেটাকে বলছে অলভ্য বা অপ্রাপ্য শক্তি, যেটাকে ইংরেজিতে বলা হয় আনঅ্যাভেলেবেল এনার্জি। যেটাকে আমরা ফ্রি এনার্জি বা মুক্ত শক্তি বলছি সেটাকে জি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আর যেটা অলভ্য শক্তি, যেটাকে আমরা কার্যে রূপান্তর করতে পারি না, তার মানটা আমরা গণনা করে দেখা গেছে যে যদি পরম তাপমাত্রা টি হয় এবং সিস্টেমের এন্ট্রপি এস হয়, তাহলে সেক্ষেত্রে অলভ্য শক্তিটা হয়ে যাবে টি ইন্টু এস। তাহলে মোট শক্তি বা পূর্ণতা মানে মোট শক্তি, এনথ্যালপি, অর্থাৎ এনথ্যালপি সমান মুক্ত শক্তি প্লাস অলভ্য শক্তি। মুক্ত শক্তি মানে যেটুকু এইচের যে অংশটাকে কার্যে রূপান্তর করা যাচ্ছে, আর টিএস মানে হচ্ছে যেটাকে কার্যে রূপান্তর করা যাচ্ছে না। তাহলে টোটাল মিলে মোট শক্তি, তাহলে টোটাল মিলে মোট শক্তি আমরা পেয়ে যাচ্ছি কি জি প্লাস টিএস। এখান থেকে যদি জি এর মানটা আমরা বের করি বা গিবস ফ্রি এনার্জির মানটা বের করি, তাহলে সেখান থেকে দেখা যাবে যে জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস। এটাই বলছে গিবসের মুক্ত শক্তির সমীকরণ। গিবসের মুক্ত শক্তির বৈশিষ্ট্য যদি আমরা পড়ি, এটা হচ্ছে অবস্থার অপেক্ষক, অর্থাৎ কোনো একটি প্রক্রিয়ায় কেবলমাত্র তার প্রাথমিক এবং অন্তিম অবস্থার উপরে নির্ভর করে ওই প্রক্রিয়াটা কোন পথে বা কতগুলো ধাপের মাধ্যমে সংঘটিত হয়েছে তার উপরে কোনোভাবে নির্ভর করে না। আর যে কোনো চক্রীয় পদ্ধতিতে ডেল জি ইকুয়াল টু জিরো, অবস্থার অপেক্ষক যারা হয়ে থাকে তাদের চক্রীয় পদ্ধতিতে পরিবর্তনটা শূন্য হয়। পরিমাণগত ধর্ম অর্থাৎ সিস্টেমের
উপস্থিত জড় পদার্থের পরিমাণের উপর নির্ভর করে জড় পদার্থের পরিমাণ বাড়লে ডেল জি বাড়বে, জড় পদার্থের পরিমাণ কমলে গিবসের মুক্ত শক্তির মান কমবে। ঠিক একইভাবে গিবসের যে মুক্ত শক্তির সমীকরণটা ছিল সেই মুক্ত শক্তির সমীকরণের আমরা যদি উভয় পক্ষে পরিবর্তন করি অর্থাৎ ডেল নিই, তাহলে ডেল জি ইকুয়াল টু ডেল অফ এইচ মাইনাস টিএস। এখন যেহেতু স্থির চাপ এবং স্থির তাপমাত্রায় আছে তাহলে স্থির তাপমাত্রায় ডেল টি ইকুয়াল টু জিরো। এখন এই টি ইন্টু ডেল এস এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে টি ডেল এস প্লাস এস ডেল টি। এখন এই ডেল টির মান যেহেতু জিরো তাহলে টোটাল এই মানটা জিরো, তাহলে শুধু আমার পুরো থাকবে টি ডেল এস, অর্থাৎ ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। এটাকে বলা হয় গিবস হেলমোজ ইকুয়েশান। এটুকুই আজকের আমাদের থাকবে, নেক্সট ক্লাসে আমরা পরে আলোচনা করব।